অবশেষে বিদঘুটে বিদায়। যুবভারতী ক্রীড়াঙ্গন মানে সল্টলেক স্টেডিয়াম থেকে সরে গেল বিদঘুটে ওই মূর্তিটা। ডার্বি ম্যাচের দিনই এই কিম্ভূত কিমাকার দেখতে মূর্তিটি সরানোর কথা বলেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। 2017 সালে আন্ডার-17 বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের সময় যুবভারতীর ভিআইপি গেটের বাইরে বসানো হয়েছিল এই মূর্তিটি। বিষয় ভাবনা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলার লোগোকে প্রমোট করতে গিয়ে অদ্ভুত দর্শন হয়ে ওঠে এই মূর্তিটি। বদলের বাংলায় সেই মূর্তি ভেঙে ফেলা হলো, একই সঙ্গে মুছে গেল অনুপ্রেরণার নামটিও। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। ভীষণ ভালো সিদ্ধান্ত। এই মূর্তিটা কোনো, আমার তো মনে হচ্ছে কোনো ফুটবলারের মূর্তি না, এখানে বিশ্ববাংলার লোগোটাকেই হাইলাইট করা হয়েছে। এগুলো ভেঙে ফেলাই উচিত। মাঝখান থেকে মানুষের টাকাগুলো কি কাজে লাগতে পারতো আর কিভাবে নষ্ট হলো। লেখা ছিল যে কবে স্থাপত্য তৈরি হয়েছিল, কে এটাকে উদ্বোধন করেছিলেন, এগুলোকেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং এখন এই জয়ী ফুটবল এবং এই পাগুলো রয়েছে। सरकार को अगर लगता है किसी स्पोर्ट्समैन की मूर्ति को वहाँ पे लगाना है तो सरकार लगाएगी। বিরোধী দল তৃণমূল যদিও এর মধ্যে বিজেপির বুলডোজার রাজনীতি দেখছে। কার ভালো লাগছে, কোনটা কার খারাপ লাগছে, তো প্রথমেই যদি অগ্রাধিকার হয় দোকান উড়িয়ে দাও, হকারদের পরিবারকে পথে বসাও, তৃণমূল স্থাপত্য করেছিল ভেঙে দাও। सरकार पर छोड़िए ना, सरकार सोच रही है। सरकार को अगर लगता है किसी स्पोर्ट्समैन की मूर्ति को वहाँ पे लगाना है तो सरकार लगाएगी। সেগুলো মানুষ দেখবেন যে কোনটা প্রায়োরিটি হওয়া উচিত আর কোনটা প্রায়োরিটি হচ্ছে। ডোজার পলিটিক্স মানে পুরোটাই একটা নেগেটিভিটির উপর দাঁড়িয়ে। कहीं पे निगाहें कहीं पे निशाना। কুণাল ঘোষ প্রত্যেক দিন কোনো না কোনো খবরের রসদ তিনি জুগিয়ে দেন। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, এখন বেলেঘাটার বিধায়ক। আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবসে একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতপূর্ণ। পড়ে শোনাই তিনি কি লিখেছেন। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভিতর থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করুন। বাইরের গোলমাল একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। আমি একটু বন্যপ্রাণ, প্রকৃতি এসব ভালোবাসি। সব দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে তো অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়। একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। কচ্ছপদের ভালো রাখতে হবে, কচ্ছপদের সংরক্ষিত রাখতে হবে, কচ্ছপদের সুরক্ষিত রাখতে হবে, এবং কচ্ছপের যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো তো আমাদের শিখতে হবে। সম্পূর্ণ রাজনৈতিক অরাজনৈতিক পোস্ট। কুণাল ঘোষ মুখে বলছেন এটি একটি অরাজনৈতিক পোস্ট, কিন্তু অরাজনৈতিক যে কোনো ব্যক্তিও বুঝবেন পোস্টটা আসলে পুরোপুরি পলিটিক্যাল। এটা একটা রাজনৈতিক পোস্ট। দলের প্রবীণদের একটা অংশকেই কি বিদ্রুপ করছেন কুণাল, যারা এখন দলের দুর্দিনে আর রাস্তায় নামছেন না, খোলসের ভেতর ঢুকে পড়েছেন। একই দিনে আর একটা পোস্টে তৃণমূলেরই অপেক্ষাকৃত তরুণ নেতা পার্থপ্রতিম রায় তিনি লিখেছেন, কচ্ছপ কেবলমাত্র একটি প্রাণী নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিংবদন্তি, গল্প, স্টোরি, যা আমাদের চলার পথে নতুন শিক্ষা এবং অভিজ্ঞতা যোগায়। কুণালবাবুর সুরে সুর মিলিয়ে কোচবিহারের পার্থপ্রতিমকে দলের সিনিয়রদেরই খোঁচা দিয়েছেন, যাদের এখন আর দেখা যাচ্ছে না। আমি শুধু বয়সের কথা বলছি না, অভিজ্ঞতাতেও বটে। 4 মে ভোটের ফল বেরোনোর পর থেকে তৃণমূলের কর্মীরা মার খাচ্ছেন বলে অভিযোগ উঠছে দলে। বদলের বাংলায় অনেকেই নাকি ঘরে ফিরতে পারছেন না, অনেকেই নাকি ঘর ছাড়া। এগুলো এখন যারা বিরোধী দল তৃণমূল তাদের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টেও গিয়েছিলেন, কিন্তু তৃণমূলের কজন সিনিয়র নেতাকে ময়দানে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু উঠেছে।
রংদার উদয়ন গুহ কোথায়, যিনি খুব হম্বিতম্বি করতেন, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কোথায় অনুব্রত মণ্ডল, যার ডায়লগ বিশ্বজোড়া কুখ্যাত হলেও বিশ্বজোড়া স্বীকৃতি পেয়েছিল ডায়লগগুলো। কচ্ছপের খোলসে ঢুকে এখন জল মাপছেন তারা। তৃণমূলের 80 জন বিধায়ক রয়েছেন এখন, সব মিলিয়ে 41 জন সাংসদ, লোকসভায় 28 জন এবং রাজ্যসভায় 13 জন সাংসদ। তারপরেও তৃণমূল কেন এরম গুটিয়ে গেল সেই প্রশ্ন দলের অন্দরে উঠছে, বাইরে তো উঠছেই। কুণাল ঘোষ, ঋতব্রত, সন্দীপন সাহারা প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন, দলের ভেতরেও উগড়ে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো নিজে রাস্তায় নামতে বলেছেন, যদিও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে রাস্তায় নামেননি। তারপরেও কয়েকজনের কথা বলতেই হচ্ছে, যেমন ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায় চর্চার মধ্যে আসছে। মাঝে মাঝেই কুণালবাবু তো সুদীপবাবুকে একটু কটাক্ষ করেন, নামটাম, আবার চা খেতেও চলে গিয়েছিলেন বাড়িতে, এমন দিনও আমরা দেখেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাদের এখন দেখা যাচ্ছে না। এখানেই ব্যতিক্রমী একজন রয়েছেন, প্রবীণ শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি এখন অশীতিপর। তিনি কিন্তু বিধানসভাতেও যাচ্ছেন, রাস্তাতেও দেখা গিয়েছে তাকে। মদন মিত্র, তিনিও কিঞ্চিত ব্যতিক্রমী, মদনবাবুকেও রাস্তায় দেখা গিয়েছে। রোজ মিডিয়ার মুখোমুখি হয়ে তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন কুণাল ঘোষ। কংগ্রেস তো ধরেই নিয়েছে এবার তৃণমূল আর 21শে জুলাই অন্যান্য বারের মতো, মানে ক্ষমতায় যখন ছিল তখনকার মতো শহীদ দিবসে এই সমাবেশ আগের মতো করে বড় করে করতে পারবে না। তৃণমূলে থাকা যারা পুরনো কংগ্রেসী, তাদের জন্য কংগ্রেসের শুভঙ্কর সরকার দরজা খুলে দিয়েছেন। হাটে বাজারে এখন চর্চা চলছে তৃণমূলের এই যে মুসল পর্ব, এই যে অবস্থাটা, এটা কি কুণালবাবু উপভোগ করছেন? পুরনো সেই দিনের কথা তিনি কি ভুলতে পারছেন না? সেই কারাগারের দিনগুলো চিরদিন কাহারও সমান নাহি যায়। কুণাল ঘোষের প্রতিক্রিয়া, কুণাল ঘোষের ক্রিয়া, সেটা নিয়ে বিজেপি এখন কেন উত্তর দেবে? কুণাল ঘোষ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার মনে হয় উনি আনন্দে আছেন। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে, তার পাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। এই কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। কুণাল ঘোষ আনন্দে আছেন, পুরনো সেই দিনের কথা সে কি বলা যায়? তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে আপনি যদি মনে করেন যে কুণাল নবীনের দিকে রয়েছেন, তাও তো নয়। ফলতার পুনর্নির্বাচনে জাহাঙ্গীরের ভোটে সরে দাঁড়ানো, এই জাহাঙ্গীর তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন, সেটা থেকে যদি ধরি, হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে এই যে পুরসভার নোটিশ আসা, গুচ্ছের নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে, আমরা কিন্তু কুণালবাবু এবার একটু দায়াড়ানো মন্তব্য করতে দেখেছি, বরং সরাসরি পাশে দাঁড়াননি। চক্রান্ত ফক্রান্ত ওসব কথা তিনি বলেননি, উল্টে বুঝিয়ে দিয়েছেন ওই ডায়মন্ড হারবার মডেল, তার সত্ত্বাধিকারী তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওটা তো একটা আলাদা এরিয়া। এইভাবেই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তৃণমূলের থেকে আলাদা করে দেখিয়েছেন। আমি আবার বলি এই কথাটা, ডিসঅ্যাসোসিয়েট করা, দূরত্ব বাড়ানো, এই মডেলের থেকে তিনি দূরত্ব বাড়িয়েছেন। তৃণমূলের ছন্ন ছাড়া অবস্থাটা কুণাল ঘোষ কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন? তৃণমূল কংগ্রেসের ভিতরে এখন তাদের নিজস্ব রসায়ন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কত তাড়াতাড়ি দলটাকে তুলে দেওয়া যায় সেই চেষ্টা কেউ করছেন, আবার কেউ দলটাকে আঁকড়ে বেঁচে ধরে থাকতে চাইছেন। এখনও কেউ কেউ টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, কেউ আবার গোপনে টেলিফোন করছেন গল্প করে গিয়ে, আবার কালীঘাটে পুজো দিয়ে আসছেন, সব চলছে। আমি এটুকুই বলবো, গৃহযুদ্ধ সেখানেই হয় যেখানে গৃহ থাকে। তৃণমূল কংগ্রেসের গৃহটা কি আছে? তৃণমূলের যে ঘরটা ছিল, টালির চালাটা ছিল, সেটাই তো উড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে, দেহ মন দিয়ে স্পর্শ করেছে, এখন তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দিয়েছে। সুতরাং যে বিষয়ে মানুষেরই কোনো উৎসাহ না থাকে, মানুষের মনের মধ্যেই কোনো প্রশ্ন না থাকে, সেই বিষয় নিয়ে আমরা কেন সময় নষ্ট করব? দল ছন্ন ছাড়া অগোছালো, তৃণমূলের মাথার ছাদটাও কি এবার সরে যাচ্ছে? ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া একটি হোটেল ভাড়া নিয়ে এতদিন চলছিল তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়, যে হোটেলের মালিক মডার্ন ডেকোরেটিংয়ের মন্টু সাহা। তৃণমূলের যে কোনো কাজেই ছিলেন এই মন্টুদা, মঞ্চ বাঁধা থেকে ম্যারাপ বাঁধা,
মডার্ন ডেকোরেটিং, বাঁধা ডেকোরেটার্স তারাই ছিলেন। এই মন্টু সাহাই 2 বছরের জন্য মেট্রোপলিটনের এই হোটেলটি, মানে তিনি হোটেল করবেন মনে করেছিলেন ওই বাড়িটি তৈরি করার পর। তিনি তৃণমূলকে ভাড়া দিয়েছিলেন। তৃণমূলের তপসিয়ার পার্টি অফিস, যেটা পুরনো পার্টি অফিস, ওটা তো ভেঙে ফেলা হয়েছে, এখন নতুন করে সংস্কার তৈরি হচ্ছে। ফলে তিনি মন্টুবাবু কোনো আপত্তি করেননি সেই সময়। তিনি শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন যে হোটেলটি এবার ছেড়ে দিন, 2 বছরের জায়গায় 4 বছর হয়ে গেছে। বদলের বাংলায় তৃণমূলের সঙ্গে মন্টুবাবুও কি দূরত্ব তৈরি করছেন? আমার সঙ্গে ওনার আমি চিঠিও দেইনি। হ্যাঁ, যেদিন 4 তারিখে সাইনবোর্ডটা ভাঙছে, তারপরে আমি দেখলাম যে এটা ঠিক না। তারপরে আমি ওরা যে মেয়াদও শেষ হয়ে গেছে, তারপরে আমি বললাম যে দিদি, এটা তো আমার ভাঙটা হয়েছে, এরপরে তো আর রাখা যায় না। আর হয়ে গেছে সাইনবোর্ডটা আপনার, এটা বলে ঠিক আছে। আমি তো আমার লিখিত দিইনি, উনিও লিখিত চাইনি, কিছুই চাইনি। যে লোকে বলছে লিখিত দিয়েছে, আমি না। তাকে আমি বললাম, সে মুখে ভালোভাবেই বললো ঠিক আছে, আমি এই জুলাইয়ের মধ্যে খালি করে দেবো, অসুবিধা আমাদের হয়ে গেছে, চলে যাবো। শুধুই কি আর মন্টুদা? তৃণমূলের মৌরসী পাট্টা যেতে বেআইনি পার্টি অফিসগুলোতেও এখন বুলডোজার চলছে। যে সমস্ত জায়গায় পার্টি অফিসগুলো বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ, জোর জবরদস্তি পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল, এমন বহু জায়গায় অভিযোগ আসছে। কয়েকটা পার্টি অফিসের হাত পড়ে গেল কিন্তু। যেমন ধরুন বেলেঘাটার মাঠপুকুরে বুলডোজার দিয়ে তেমনই একটি পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হলো। জমির মালিক এতগুলো বছর পর তার হকের জমি ফেরত পেলেন। যখন আমাদের কনস্ট্রাকশন চলছিল তখন কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হয়। প্রায় 1 বছরেরও ওপর কনস্ট্রাকশন বন্ধ ছিল এবং বাবাকে মারধর করা হয়, ভয় দেখিয়ে এই জায়গাটাকে দখল করে নেয়। 52C দেবেন্দ্রচন্দ্র দে রোড, এই রোডের কিন্তু ঠিকানা। এখানে একটি বেআইনিভাবে দখল করে তৃণমূলের একটি পার্টি অফিস গড়া হয়েছিল এবং এই ঠিকানার যে অ্যাড্রেসের যারা মালিক, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে 2011 পর থেকে টানা অভিযোগ করে আসেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। কারণ মানে একরকম জবরদস্তি করে এই জায়গাটাকে দখল করে, এখানে 2011 যখন পালাবদল হয়েছিল রাজ্যে, সেই সময় এই সামনের অংশটা দখল করে এখানে দোতলা তৃণমূলের পার্টি অফিস করে বানানো হয়। এবং তারপরে যখন আবার 2026-এ রাজ্যে পালাবদল হলো, তখন এই বাড়ির মালিক যারা রয়েছে তারা থানায় অভিযোগ দায়ের করে এবং তারপরে বিজেপি অফিসে তারা সেই অভিযোগ দায়ের করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি জানান। এবং তারপরে দেখা গেল যে কয়েকদিনের মধ্যে একেবারে সরাসরি অ্যাকশন। এখানে আমাদের উপর যথেষ্ট অত্যাচার করেছে এই বিগত 15 বছর ধরে। 12টা পর্যন্ত মদ খাওয়া হতো, মেয়ে ছেলেরা আসতো, যাই হোক এইসব হতো। হ্যাঁ, তারপরে পার্টি অফিসের ভেতর অসামাজিক কাজকর্ম। হ্যাঁ, ওই আর কি মদ খাওয়া, মাইক বাজানো, মানে আমরা এই সামনে থাকি, এত জোরে মাইক বাজাতো যে আমরা ঘুমাতে পারতাম না। আমরা অনেক জানিয়েছিলাম, মানে স্থানীয় যিনি কাউন্সিলর আছেন জীবন সাহা, এমএলএ পরেশ পাল ছিল তখন, প্লাস আমরা মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমরা ওনাকেও জানিয়েছিলাম, মুকুল রায় ছিলেন, সবাইকে জানিয়েছি, কোনো ফল হয়নি। ওরাই এইটাকে দখল করে তৃণমূলের পার্টি অফিস চালাতো। তারপরে বদল হলো তখন, মানে ওরা যেই মানে রাত সন্ধ্যার পরের থেকে আর কি ওই পার্টির ব্যানার ছিল, তৃণমূলের ব্যানার সব ছিল, ভেঙে ভুঙে সব কি করে ওটাকে গেরুয়া লাগিয়ে দিল। বিজেপিকে জানানোর পরে তখন ওনাদের দিক থেকে অ্যাকশন নিয়ে, এবং আমরা থানাতেও কমপ্লেন করেছি, সমস্ত কমপ্লেন করার পরে তারা মানে আমরা আর কি বুলডোজার দিয়ে তাদের প্রশাসনকে সামনে রেখে বুলডোজার দিয়ে এটা ভাঙা হয়। বুলডোজার নিয়ে এসে কেএমসির পক্ষ থেকে পুরসভার পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হলো এবং বুলডোজার নিয়ে এসে এখানে যে দোতলা যে তৃণমূলের যে কার্যালয় ছিল, যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বাড়ির মালিক মানিকলাল কুণ্ডু, তিনি কিন্তু স্বভাবতই, তার যে পরিবার রয়েছে তারা কিন্তু স্বভাবতই ভীষণভাবে খুশি। আসানসোলের বার্নপুর স্টেশন সংলগ্ন সেলের জমিতে, সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেলের জমিতে মাথা তুলে দাঁড়িয়েছিল তৃণমূলের একটি পার্টি অফিস। তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র ওই অফিসে বসতেন। উচ্ছেদ অভিযানে সেই বেআইনি অফিসটিও শনিবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নোটিশ দিয়ে অপেক্ষা করেই এই উচ্ছেদ।